স্বাগত নিউজ 24 সন্ধ্যা 7টার সংবাদ। আপনাদের সঙ্গে আছে আমি যোজনা আফরিন এবং আমি তাবাসসুম আহমেদ। শুরুতেই রোহিঙ্গা ইস্যুতে ত্রিদেশীয় বৈঠকের খবর। চলতি বছরের দ্বিতীয় ভাগে রোহিঙ্গার প্রত্যাবাসন শুরুর ব্যাপারে আশাবাদী বাংলাদেশ। এ নিয়ে পরবর্তী আলোচনার জন্য ফেব্রুয়ারিতে বাংলাদেশ মিয়ানমার যৌথ ওয়ার্কিং কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। প্রত্যাবাসন প্রক্রিয়ায় চীনের পাশাপাশি ভারত, জাপান কিংবা অন্য কোনো আন্তর্জাতিক সংস্থার অংশ নিতে চাইলে তাদের স্বাগত জানাবে বাংলাদেশ। মঙ্গলবার চীনের মধ্যস্থতায় ত্রিপাক্ষিক বৈঠক শেষে সব তথ্য জানান পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। বিস্তারিত জানাচ্ছেন লাকমিনা জেসমিন সোমা। প্রায় ৩.৫ বছর পেরিয়ে গেলেও শুরু হয়নি রোহিঙ্গা প্রত্যাবাসন, বরং আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে দিন দিন বেপরোয়া হয়ে উঠছে রোহিঙ্গারা। এমন বাস্তবতায় আবারও চীনের মধ্যস্থতায় মঙ্গলবার ভার্চুয়াল বৈঠকে বসে ৩ দেশ। বৈঠক শেষে চলতি বছরেই রোহিঙ্গা প্রত্যাবাসন শুরুর ব্যাপারে আশা প্রকাশ করেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। আমরা বলেছি যে মানে ফার্স্ট কোয়ার্টারের মধ্যে শুরু করা যায় যদি, তো তারা বলছে যে না, লজিস্টিক্স এবং অন্যান্য যে ইয়েগুলো আছে অ্যারেঞ্জমেন্ট, ফিজিক্যাল অ্যারেঞ্জমেন্টগুলো, সেগুলো হয়তো আর একটু সময় লাগবে। তো সুতরাং তারা একদম আউটরাইট বলেনি যে না, এটা আমরা পারবো না, বাট তারাও চেষ্টা করবে। বাট মনে হচ্ছে অ্যাপারেন্টলি হয়তো আমরা ফার্স্ট কোয়ার্টারে হয়তো একটু ডিফিকাল্ট হবে, বাট সেক্ষেত্রে সেকেন্ড কোয়ার্টার আমরা চিন্তা করতে পারি। প্রত্যাবাসনের জন্য মিয়ানমারকে 8,40,000 রোহিঙ্গার একটি তালিকা দিয়েছে বাংলাদেশ। তালিকা থেকে এ পর্যন্ত মাত্র 42,000 রোহিঙ্গার পরিচয় নিশ্চিত করেছে মিয়ানমার। প্রতিবেশীর কাজে কেন এত ধীরগতি? প্রত্যাবাসন ত্বরান্বিত করতে আগামী মাসেই ফের বৈঠকে বসবে বাংলাদেশ মিয়ানমার। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের মধ্যেই যে আমাদের ওয়ার্কিং গ্রুপের যে মিটিংটা সেটা হবে। আরেকটি সিদ্ধান্ত হচ্ছে যে দুই দেশের ডিজিদের মধ্যে একটা হটলাইন প্রতিষ্ঠিত হবে as soon as possible। মধ্যস্থতা করেও প্রত্যাবাসন শুরুর ব্যাপারে 2 বার ব্যর্থ হয়েছে চীন। এবার আরও দেশ ও আন্তর্জাতিক সংস্থার অংশগ্রহণকে স্বাগত জানাবে বাংলাদেশ। এটা যদিও প্রাইমারিলি একটা বাইল্যাটারাল ব্যাপার, বাট তারপরে চায়না এখানে অলরেডি আছে এবং এর বাইরেও যারা রিজিওনাল বন্য যারা আছে, ইন্টারন্যাশনাল কমিউনিটি, ইউএন বিশেষ করে, তাদেরকেও গঠনমূলক যদি কেউ দায়িত্ব নিতে চায় বা কোনো রকমের কন্ট্রিবিউশন রাখতে চায়, সেটাকেও আমরা ওয়েলকাম জানাবো। 1.5 ঘন্টার আলোচনায় রোহিঙ্গাদের ফেরত নেওয়া প্রসঙ্গে কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসী কর্মকাণ্ডের ব্যাপারেও উদ্বেগ প্রকাশ করেছে মিয়ানমার। লাকমিনা জেসমিন সোমা, নিউজ 24, ঢাকা। শিক্ষকদের দলীয় লেজুর বৃত্তির কারণে শিক্ষার পরিবেশ নষ্ট হচ্ছে বলে মন্তব্য করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ও ঢাবি শিক্ষক অধ্যাপক ডক্টর আনোয়ার হোসেন। শিক্ষার পরিবেশ নিয়ে নিউজ 24-কে দেয়া একান্ত সাক্ষাৎকারে একথা বলেন তিনি। তার মতে শিক্ষকদের দায়িত্ব দেশের ভবিষ্যৎ নেতা গবেষক তৈরি করা, কিন্তু সেখানে তারা দলীয়ভাবে বিভক্ত হয়ে পড়েছে, যেটা মোটেও কাম্য নয়। আর এর প্রভাব শিক্ষার্থীদের মধ্যেও পড়ছে, যা ভবিষ্যতের জন্য মারাত্মক ক্ষতিকর। বিস্তারিত দেখুন হাবিবুল ইসলাম হাবিবের রিপোর্টে। বিশ্ববিদ্যালয় হলো জ্ঞান ও মুক্তবুদ্ধি চর্চার প্রধান ক্ষেত্র। এর কারিগর শিক্ষকরা, যাদের হাত ধরে গড়ে ওঠে দেশের ভবিষ্যৎ গবেষক, বুদ্ধিজীবী, রাজনীতিবিদ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। কিন্তু সমসাময়িক সময়ে বিশ্ববিদ্যালয়ের সেই পরিবেশ কতটুকু বিদ্যমান, এ নিয়ে কথা বলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ডক্টর আনোয়ার হোসেন। তিনি বলেন, সচেতন শিক্ষকরা ছিলেন বলেই দেশের অনেক অর্জন রয়েছে আমাদের। কিন্তু দুঃখজনক হলেও সত্য, শিক্ষকরা এখন দলীয়ভাবে বিভক্ত হয়ে পড়েছেন। শিক্ষকরা দলীয়ভাবে বিভক্ত এবং দেখা গেছে আরও বিশেষ করে যখন যে সরকার আসে সেই সরকারের প্রতি তাদের যেন একটা প্রাবল্য, তাদের আনুগত্য। তো এই বিষয়টাই আমাদেরকে খুব ব্যথিত করে এবং এটা ক্ষতিকর যে শিক্ষকরা কেন আনুগত্য প্রকাশ করতে হবে কোনো রাজনৈতিক দলের প্রতি। বিশ্ববিদ্যালয়গুলি যখন নিজের স্বকীয়তা হারিয়ে ফেলে, স্বাধীন থাকে না, তখন সেই বিশ্ববিদ্যালয় হয়তো ডিগ্রি দেয়, কিন্তু আর তখন ওই যে জাতিকে দেওয়ার মতো যে অনেক সময় যে তাদের হয়ে উঠতে হয় জাতির বিবেক, সেই অবস্থান আর তারা রাখতে পারে না। 4টি বিশ্ববিদ্যালয় স্বায়ত্তশাসনের কথা কাগজে কলমে থাকলেও বাস্তবে নেই বলে মনে করেন তিনি। এখন সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা সরকারের আনুগত্য নিয়েই ব্যস্ত। স্বায়ত্তশাসন, পূর্ণ স্বায়ত্তশাসন ছিল, যেটাকে আমরা বলি 73 আদেশ।
এবং এখনও কাগজে কলমে আছে সেগুলো, কিন্তু বাস্তবে নেই। তারা হয়ে পড়েছে একেবারে রাষ্ট্রের কাছে, একেবারে কি বলা হচ্ছে, তাদের আনুগত্য প্রকাশ করতে হবে। তবে আশাবাদী ডক্টর আনোয়ার হোসেন বলেন, পরিস্থিতি স্বাভাবিক করতে সকলকে নতুন করে উদ্যোগ নিতে হবে। জ্ঞানার্জনের আমাদের তরুণ প্রজন্মের দিকেই আমাদের তাকাতে হবে, এবং তরুণ প্রজন্ম যখন উঠে দাঁড়াতে হবেই, অতীতে উঠে দাঁড়িয়েছে। এই সমস্ত প্রতিকূলতার বিরুদ্ধে তাদের দাঁড়াতে হবে, এবং অবশ্যই শিক্ষক মণ্ডলী তাদের সাথে থাকবেন। এবং শিক্ষক মণ্ডলীকে শুধু ক্লাসরুমে আমি যে কথাগুলি বলছি, আমি যদি বায়োকেমিস্ট্রির আমি অধ্যাপক, আমি যদি আজকে ছাত্রছাত্রীদের এইসব বিষয়গুলো না বলি, তাদেরকে অনুপ্রাণিত না করি, তাহলে কিভাবে হবে? সেই কাজটাও কিন্তু আমরা শিক্ষক মণ্ডলীর কাছ থেকে চাই। করোনার কারণে দীর্ঘদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীদের বড় ক্ষতি হয়ে যাচ্ছে উল্লেখ করে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার আহ্বান জানান ডক্টর আনোয়ার হোসেন। হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24, ঢাকা। এবার ভ্যাকসিনের খবর। আগামীকাল আসছে না ভারতের উপহার দেওয়া করোনা ভাইরাসের টিকা। 21 তারিখ দুপুরে এই টিকা ঢাকায় পৌঁছাতে পারে। মঙ্গলবার গণমাধ্যম কর্মীদের স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, ভারতের উপহার দেওয়া টিকা পেলে নির্ধারিত সময়ের আগে টিকা প্রয়োগ করা যাবে। এদিকে চলতি মাসেই টিকা প্রয়োগের প্রস্তুতি আছে বলে দাবি করেছেন স্বাস্থ্য দপ্তরের মহাপরিচালক। বিস্তারিত হাসান পারভেজের প্রতিবেদনে। ভারতের সেরাম ইনস্টিটিউটে উৎপাদিত অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকার 3 কোটি ডোজ কেনার চুক্তি করেছে বাংলাদেশ, যার প্রথম চালানে 50 লাখ ডোজ টিকা 25 জানুয়ারির মধ্যে দেশে পৌঁছাবে বলে জানিয়েছে সরকার। তবে তার আগেই বৃহস্পতিবার দেশে পৌঁছাবে 20 লাখ ডোজ টিকা, যা ভারত সরকার উপহার হিসেবে বাংলাদেশকে পাঠাচ্ছে। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ও অন্যদের সঙ্গে সভা শেষে স্বাস্থ্যমন্ত্রী বলেন, শুরুতে ইউনিয়ন পর্যায়ে টিকা দেয়া হবে না এবং প্রতিদিন দেয়া হবে প্রায় 2 লাখ ডোজ টিকা। যে শিডিউল আছে সেই শিডিউল অনুযায়ী আসবে। আগামীকালের একটা শিডিউল আছে এবং আগামীকাল আসবে অথবা পরশুদিন আসবে। এটি আমাদেরকে লেটেস্ট খবর, এবং যেটা ইন্ডিয়ান সরকার আমাদেরকে উপহার হিসেবে দিচ্ছে। স্বাস্থ্য দপ্তরের মহাপরিচালক এর আগে সাংবাদিকদের বলেছিলেন, ভারত থেকে টিকা আসার পর তা স্বাস্থ্য দপ্তরের কোল্ড স্টোরেজে সংরক্ষণ করা হবে। আমাদের এটাও আমরা নির্দেশনার জন্য অপেক্ষা করে আছি। আমাদেরকে মন্ত্রণালয় যেভাবে নির্দেশনা দেবেন, মাননীয় মন্ত্রী, সচিব মহোদয় যারা আছেন, তারা যেভাবে বলবেন সেভাবে করবে। আমাদের দুটো প্ল্যানই করা আছে, আমরা রেডি আছি। আমাদেরকে যেভাবে বলে, যদি বলে আগে করতে তাহলে আমরা আগে করতে পারবো, আর যদি বলে যে না ওটার সাথে পরে করবেন তাহলে পরে করতে পারবো। যেটা ভারত সরকার আমাদেরকে উপহার হিসেবে দিচ্ছে, তাহলে পরে আমাদের কার্যক্রম আমরা আগেই শুরু করব। আমরা প্রত্যেকটি হাসপাতালে যেখানে টিকা দেওয়া হবে বা ডায়াগনস্টিক সেন্টার যেখানে টিকা দেওয়া হবে, সেখানে কারো যদি কোনো অসুস্থ বোধ করে তাকে চিকিৎসা দেওয়ার ব্যবস্থা আমরা করেছি। এক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের কোনো গুরুত্বপূর্ণ মানুষকে টিকা দেওয়ার মাধ্যমে টিকার কার্যক্রম শুরু হবে না। প্রথমে স্বাস্থ্যকর্মী ও সামনের সারিতে কাজ করা কর্মীদের টিকা দেওয়া হবে। হাসান পারভেজ, নিউজ 24, ঢাকা। শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি জানিয়েছেন, এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রস্তুত রয়েছে। আইন পাশ হলে দ্রুত প্রকাশ করা সম্ভব হবে। সকালে জাতীয় সংসদে নতুন বছরের প্রথম অধিবেশনে ইন্টারমিডিয়েট অ্যান্ড সেকেন্ডারি এডুকেশন অর্ডিন্যান্স সংশোধনী বিল 2021 উত্থাপিত হয়। 2 দিনের মধ্যে শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিকে রিপোর্ট দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আশা করছি যেহেতু 18 তারিখে সংসদ শুরু হবে, তারপর আমাদের এইচএসসির ফলাফলের জন্য শিক্ষার্থী, অভিভাবক সবাই অপেক্ষা করছেন এবং আমাদের ফলাফল সব প্রস্তুত আছে। কিন্তু আমাদের যেহেতু আইনে পরীক্ষা গ্রহণপূর্বক ফলাফল দেবার বিষয়টি ছিল এবং এইবার যেহেতু বৈশ্বিক সংকটের কারণে সেই পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি, আমরা বিকল্প একটি পদ্ধতিতে আগের 2টি পাবলিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে এই ফলাফল দিতে যাচ্ছি। সেই কারণে আমাদেরকে বর্তমান আইনটি সংশোধন করবার প্রয়োজন দেখা দেয়। বাস রুট রেশনালাইজেশনের প্রথম রুটে পরিবর্তন আনলো ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশন। ঘাটারচর থেকে মতিঝিলের বদলে বাস যাবে এখন কাঁচপুর পর্যন্ত। মঙ্গলবার দুপুরে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনে বাস রুট রেশনালাইজেশন কমিটির 15তম সভা শেষে সাংবাদিকদের এই তথ্য জানান সংস্থাটির মেয়র শেখ ফজলেনুর তাপস। আলী তালুকদারের প্রতিবেদন।
গণপরিবহনের শৃঙ্খলা ফেরাতে রুটের পরিধি বাড়িয়ে কেরানীগঞ্জের ঘাটাচর থেকে কাঁচপুর পর্যন্ত কোম্পানির মাধ্যমে বাস চালুর সিদ্ধান্ত নিয়েছে বাস রুট রেশনালাইজেশন কমিটি। এই রুটে প্রায় 34টি জায়গা নির্ধারণ করা হয়েছে। এসব জায়গায় বাস বের হবে এবং কিছু কিছু জায়গায় বাস স্টপেজ হবে। আন্তজেলা বাস টার্মিনাল করার জন্য চিহ্নিত 10টি জায়গায় বসানো হবে আন্তজেলা একটি করে টার্মিনাল। আন্তজেলা বাস টার্মিনাল স্থাপন করলে ঢাকা শহরের উপর থেকে চাপ কমবে বলে জানান ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন মেয়র। আমাদের এই রুটটাকে আরেকটু বর্ধিত করা প্রয়োজন হবে। মালিক বৃন্দদের মতামতের ভিত্তিতে আমরা মনে করছি যে এটাকে বর্ধিত করে ঘাটাচর মোহাম্মদপুর থেকে আমরা এটাকে কাঁচপুর সেতু পর্যন্ত আমরা বর্ধিত করছি। রাত 12টার পর বিআরটিসি বাস যত্রতত্র না রাখা সহ রাজধানীর প্রধান সড়কে যানজট কমাতে সায়দাবাদ, গাবতলী ও মহাখালী টার্মিনালকে সিটি টার্মিনাল হিসেবে ব্যবহার করা হবে বলে জানান মেয়র। এই রুটের জন্য তারা আগামী 15 দিনের মধ্যে তাদের তথ্যগুলো তো সম্পূর্ণরূপে হালনাগাদ করবে এবং সামগ্রিক পুরো তথ্যটা তারা আগামী 90 দিনের মধ্যে হালনাগাদ করার জন্য আমরা তাদেরকে এই সভার মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করেছি। আগামী 2 সপ্তাহের মধ্যে পরিবহন খাতের অংশীজনদের নিয়ে একটি খসড়া তৈরি করা হবে বলে জানান মেয়র তাপস। প্রত্যেক মাসেই একটি করে সভা করার। আলী তালুকদার, নিউজ 24, ঢাকা। চট্টগ্রাম সিটি নির্বাচনের খবর। বাণিজ্যিক রাজধানী হলেও নাগরিক সুবিধার আক্ষেপটা এখনো অনেকখানি। ভোটাররা চান আর মিথ্যাশ্বাস নয়, এবার অন্তত চট্টগ্রাম হয়ে উঠুক সত্যিকারের আধুনিক নগরী। 11তম দিনের প্রচারণায় নেমে প্রার্থীরা ভোটারদের আস্থায় আনার চেষ্টা যেমন করছেন, তেমনি প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে ছিল অভিযোগও। তবে সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা ছিল এখন সবার কণ্ঠে। চট্টগ্রাম থেকে ছবি তুলেছেন মেহেদী হাসান সুমন, নয়ন বড়ুয়া জয়কে নিয়ে বাকিটা জানাচ্ছেন ফখরুল ইসলাম। চট্টগ্রামকে বলা হয় দেশের বাণিজ্যিক রাজধানী, কিন্তু নগরী নিয়ে এই বাসিন্দাদের রয়েছে বিস্তর আক্ষেপ। আমাদের ঢাকার চাইতে আরো 100 বছর বিভিন্নভাবে এটি পিছিয়ে আছে। দ্বিতীয় রাজধানী হওয়ার কথা ছিল, এখনো হইতে পারে নাই। যানজট, মশার উপদ্রব, পরিষ্কার পরিচ্ছন্ন ডোর টু ডোর যে সার্ভিসটা চালু করেছে সেটা যেন পুরোদমে হয়। আগামী মেয়রও বলছে জলবদ্ধতা নিরসন করবে, কিন্তু হয়েছে। পোস্টারের এই নগরী বলছে সময়টা এখন তার বাসিন্দাদের, তাই নাগরিকরাও জানাচ্ছেন নগর নিয়ে তাদের ভবিষ্যৎ স্বপ্ন। আর এই নাগরিক ভোটারদের আস্থা পেতে রাত দিন শহরের অলিগলি ছুটছেন প্রার্থীরাও। আর আমি দীর্ঘদিন তো আছি রাজপথে, এগুলোকে ভালোভাবে গ্রহণ করেছে, নৌকাকে ভালোভাবে গ্রহণ করেছে এরা, তাই নৌকার পিছনে ঐক্যবদ্ধ। জনগণের যে ভোটের অধিকার সেটা ফিরিয়ে দিতে চাই এবং সেজন্য আমরা জনগণকে আহ্বান করছি ভোট সেন্টার আসার জন্য। চট্টগ্রাম সিটির 41টি ওয়ার্ডের 37টিতে বিদ্রোহী প্রার্থী থাকলেও শান্তিপূর্ণভাবে প্রচারণা চালাচ্ছেন কাউন্সিলররা। এদিকে সুষ্ঠু নির্বাচন নিয়ে প্রত্যাশা জানান সাবেক এই সিটি মেয়র। আমরা মনে করি যে পরিবেশ আছে এটা হলো পুরোপুরিভাবে শতভাগ নির্বাচনের অনুকূল পরিবেশ আছে এবং খুব সুন্দর এবং শান্তিপূর্ণ পরিবেশ বিরাজমান আছে। নির্বাচনকে সুষ্ঠু করতে নগরী জুড়ে ঢেলে সাজানো হচ্ছে আইন শৃঙ্খলা কাঠামো। পরিবর্তন করা হয়েছে নগরীর 5 থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। উৎসব প্রচারণা আর শঙ্কার মধ্যে দিয়ে এগিয়ে যাচ্ছে চট্টগ্রাম সিটি নির্বাচনের প্রস্তুতি। ভোটারদের প্রত্যাশা আর কর্মী সমর্থকদের পদচারণায় আরও চাঙ্গা হয়ে উঠছে চট্টগ্রামের ভোটের মাঠ। এই মুহূর্তে নগরবাসীর প্রত্যাশা ভোট যার যার, উৎসব হোক সবার। ফখরুল ইসলাম, নিউজ 24, চট্টগ্রাম। দর্শক, চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন সম্পর্কে বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফখরুল ইসলাম। ফখরুল, সিটি নির্বাচনকে ঘিরে অনেক প্রত্যাশা দিচ্ছেন প্রার্থীরা, ভোটাররা কি বলছেন এই প্রত্যাশার প্রতিক্রিয়ায়? ধন্যবাদ আপনাকে। সারাদিনে আসলে মেয়র প্রার্থীদের প্রচারণা আমরা দেখতে পেলাম এবং একই সঙ্গে তারা নানা প্রতিশ্রুতি যেমন দিয়েছেন, ভোটারদের সঙ্গে আমরা কথা বলেছি। তাদের যে প্রত্যাশা সেগুলো আমরা আপনার দর্শকদের আমরা দেখাতে পেরেছি এবং এই চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনকে ঘিরে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে যে তৎপর রয়েছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা, এখনো কিন্তু প্রচারণার আরো 1 ঘন্টা বাকি। প্রচারণা চলছে অলিগলিতে। 41টি ওয়ার্ডের যারা কাউন্সিলর রয়েছেন তারা প্রচারণা করছেন। আমরা একটু সেই প্রচারণার একটি দৃশ্য আপনি দেখতে পাচ্ছেন। আমরা একটু যারা প্রচারণা চালাচ্ছেন প্রার্থী যারা রয়েছেন, কাউন্সিলর প্রার্থী রয়েছেন, আপনার কাছে জানতে চাই কি প্রত্যাশা দিচ্ছেন, কেমন সাড়া পাচ্ছে এখন পর্যন্ত, পরিস্থিতি আসলে কেমন আছে?
এখনো পর্যন্ত পরিস্থিতি ইনশাল্লাহ শান্তিপূর্ণ আছে। আমরা খুব উৎসবমুখর পরিবেশে আমাদের প্রচারণা চালাচ্ছি। পাশাপাশি প্রতিযোগীরাও তাদের উৎসবমুখর পরিবেশে তারা প্রচারণা চালাচ্ছে। আপনি যদি দেখেন যে এই এলাকায় পোস্টার ছেঁড়া নিয়ে কোনো অভিযোগ নেই, প্রত্যেকটা প্রতিদ্বন্দ্বী কিন্তু সমান অধিকার ভোগ করছে প্রচারণার ক্ষেত্রে। আমরা চাই শান্তিপূর্ণ উপায়ে ভোটাররা গিয়ে যাতে তাদের জনপ্রতিনিধিদের নির্বাচিত করতে পারে, সর্বাত্মক অংশগ্রহণের মাধ্যমে একটি উৎসবমুখর নির্বাচন আমরা চাই। অসংখ্য ধন্যবাদ তাবাসসুম। আপনি দেখলেন আসলে একজন প্রার্থীর সঙ্গে আমরা কথা বলছেন। কাউন্সিলর প্রার্থী এভাবে প্রতিটি অলিগলিতে এখনো কাউন্সিলর প্রচারণা চালাচ্ছেন, তারা তাদের মতো করে এবং ভোটারদেরকে আস্থায় ফেরানোর চেষ্টা করে যাচ্ছেন। বিদ্রোহী প্রার্থী রয়েছে, তবে এখন আসলে আপাতত শান্তিপূর্ণ পরিবেশে প্রচার প্রচারণাটি চলছে। এই ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে নির্বাচনী প্রচার প্রচারণার সবশেষ পরিস্থিতি। মশা তাড়ান এখান থেকে। ফখরুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের প্রচার প্রচারণার খবর জানাচ্ছিলেন ফখরুল ইসলাম। এবারে পৌর নির্বাচনের খবর। পঞ্চম ধাপে দেশের 31 পৌরসভায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী 28 ফেব্রুয়ারি। এজন্য প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ 2 ফেব্রুয়ারি। বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে এসব তথ্য জানান সিনিয়র সচিব মোহাম্মদ আলমগীর। বলেন, নির্বাচনের পর কোনো প্রার্থী বিজয় মিছিল করলে তার প্রার্থিতা বাতিল করা হবে। তারিখ 2 ফেব্রুয়ারি 2021 মঙ্গলবার। মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ 4 ফেব্রুয়ারি 2021 বৃহস্পতিবার। প্রতীক বরাদ্দ 12 ফেব্রুয়ারি 2021 শুক্রবার। ভোট গ্রহণ হবে 28 ফেব্রুয়ারি 2021 রবিবার। ভোট চলবে সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত এবং 31টা পৌরসভায় ইভিএমের মাধ্যমে ভোট হবে। বিএনপি প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন নেতাকর্মীরা। সকালে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপি নেতারা শ্রদ্ধা জানান। এসবের অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও ফুল দেন। বিএনপি মহাসচিব বলেন, করোনা মোকাবেলায় সরকার ব্যর্থ হয়ে ভ্যাকসিন নিয়ে লুটপাট শুরু করেছে। মারুফা রহমানের রিপোর্ট। সকাল 11টায় শেরেবাংলা নগরে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ স্থায়ী কমিটির সদস্যরা এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পরে তার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের জন্য দলের প্রতিষ্ঠাতার অবদানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। সরকার করোনা নিয়ন্ত্রণ করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। এই ভ্যাকসিন নিয়ে তারা আবার লুটপাটে নিমগ্ন হয়েছে, তাদের দুর্নীতি করছে এবং সেই দুর্নীতির কারণে এই ভ্যাকসিনটাও আজকে প্রয়োগ করাটা একটা টোটালি মিস হয়ে গেছে। এটা তারা সহজে করতে পারবে না। 1934 সালে বগুড়ার গাবতলীতে জন্মগ্রহণ করেন জিয়াউর রহমান। 71 সালে মুক্তিযুদ্ধের জেড ফোর্সের অধিনায়ক, পরবর্তীতে সেনাবাহিনীর প্রধান এবং রাষ্ট্রপতি হন। 1981 সালে 30 মে চট্টগ্রাম সার্কিট হাউসে এক ব্যর্থ সেনা বিদ্রোহে নিহত হন রাষ্ট্রপতি জিয়া। রাষ্ট্র ক্ষমতা থাকাকালে 1978 সালের 1 সেপ্টেম্বর তিনি জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠা করেন। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা। একটা বিরতি নিচ্ছে, ফিরছি খুব শীঘ্রই, সাথেই থাকুন। আবার স্বাগত। দেখছেন নিউজ 24 সন্ধ্যা সংবাদ। বহুদা বিভক্ত মুক্তিযোদ্ধাদের ঐক্যবদ্ধ করে অভিন্ন প্ল্যাটফর্মে নিয়ে আসার প্রত্যয় ব্যক্ত করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মঙ্গলবার সকালে 23 বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে বাংলাদেশ আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক উপকমিটি আয়োজিত আলোচনা সভায় এই অঙ্গীকার ব্যক্ত করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। অন্যতম প্রধান চেতনা সাম্প্রদায়িকতা মুক্ত বাংলাদেশ গড়ে তোলা, স্বাধীনতা বিরোধী বিভিন্ন অপশক্তির পৃষ্ঠপোষকতায় উগ্র সাম্প্রদায়িকতা দেশের হাজার বছরের লালিত ঐতিহ্যকে নষ্ট করতে চায়। এই অপচেষ্টার বিরুদ্ধে মুক্তিযোদ্ধাদের আজ ঐক্যবদ্ধ হতে হবে। রাজধানীর বিমানবন্দর সড়কে আকাশ ইকবাল ও হাজারিকা মায়া মৃত দম্পতিকে চাপা দেয়া সেই বাস চালককে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ, সিআইডি। গ্রেপ্তার বাস চালকের নাম তৌসিকুল ইসলাম। তার গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শেরপুরে। সোমবার রাতে গাজীপুরের মৌচাক এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এদিকে আজও দিনাজপুর ও মানিকগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন আরও 2 জন।
কামরাঙ্গীরচর এলাকায় মঙ্গলবার দ্বিতীয় দিনের মতো চলেছে বিআইডব্লিউটি এর উচ্ছেদ অভিযান। শেষ আশ্রয়স্থল হারিয়ে এতে অসহায় হয়ে পড়েছেন অনেকেই। সংস্থাটি বলছে সিএসআরএস রেকর্ড অনুযায়ী উচ্ছেদকৃত জায়গাগুলো নদীর, ফলে যারা অন্তত 10 বছর আগে এখানকার স্থায়ী বাসিন্দা হয়েছেন তারা হয়েছেন দখলদারদের প্রতারণার শিকার। রিশাদ হাসান জানাচ্ছেন বিস্তারিত। সাবিতা বেগমের এই কান্না বসবাসের শেষ জায়গাটুকু হারানোর। 3 বোন 1 ভাইয়ের সংসারে আধ কাঠা জমি তো ছিল তাদের মাথা গোজার ঠাঁই। আজ থেকে 15 বছর আগে সাবিতা বেগমের মা জমি কেনেন কামরাঙ্গীরচর বেড়িবাঁধে। তবে সিএসআরএস জরিপ অনুযায়ী তা নদীর অংশ হওয়ায় মঙ্গলবার সকালে তা ভেঙে দেয় বিআইডব্লিউটি। তিনটা বোন একটা ভাই এক দূর জায়গায় ছিল, আমরা কই যাবো রে, কেউ রইলো না রে। বাড়ি নিয়ে গেছে তো মনে করেন কে নিয়ে গেছে গা, এছাড়া তো কিছু নাই। এই দিন সাবিতা বেগমের মতো এমন অনেকের বহুতল ভবন, বাড়ি, দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদ করে বিআইডব্লিউটি। সংস্থাটির যুগ্ম পরিচালক জানান, উচ্চ আদালতের নির্দেশনা মেনেই হচ্ছে উচ্ছেদ অভিযান। তবে যারা এমন দাবি করছে তারা প্রতারণার শিকার। সিএসএ এই জায়গাগুলো তাদের বাড়ি লেখা আছে কিনা দেখবেন, কারো বাড়িতে সিএসএ এখানে বাড়ি লেখা নেই। সিএসএ এগুলো সব জলাভূমি, নদী, ফলে সিএসএ যেটা নদী সেই পর্যন্তই বিআইডব্লিউটি এখতিয়ার এবং সেই পর্যন্ত আমরা উদ্ধার করব। ঢাকা ও এর চারপাশে গেল 1.5 বছরে প্রায় 165 একর নদীর জমি দখলমুক্ত করেছে বিআইডব্লিউটি। এমন সফলতার গল্প থাকলেও সাবিতার মতো অনেক পরিবারের প্রতারণার শিকার হওয়ার গল্পগুলো হয়তো ভেসেই গেল বুড়িগঙ্গায়। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। না ফেরার দেশে পাড়ি জমালেন বিশিষ্ট অভিনেতা, নাট্য পরিচালক ও বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান দিলু। মঙ্গলবার সকালে রাজধানীর একটি হাসপাতালে মারা যান তিনি। শিল্পকলা একাডেমিতে শ্রদ্ধা জানানোর পর বনানী কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয় কীর্তিমান এই অভিনেতাকে। দেখুন সুকন্যা আমিনের রিপোর্ট। বীর মুক্তিযোদ্ধা ও খ্যাতিমান অভিনেতা মুজিবুর রহমান দিলু বর্ণিল জীবনের অধিকারী এই ব্যক্তিত্ব না ফেরার দেশে পাড়ি জমালেন মঙ্গলবার। চলতি মাসে ফুসফুসের সংক্রমণ নিয়ে রাজধানীর উত্তরার একটি হাসপাতালে ভর্তি হন তিনি। পরে উন্নত চিকিৎসার জন্য ভর্তি করা হয় ইউনাইটেড হাসপাতালে। সেখানেই মারা যান বরেণ্য এই অভিনেতা। মঞ্চ দিয়ে অভিনয় জীবন শুরু হয় দিলুর। বিটিভির তালিকাভুক্ত শিল্পী হন 1972 সালে। একাধারে ছিলেন পরিচালক, থিয়েটার কর্মী এবং নাট্যকার। বিটিভিতে প্রচারিত হুমায়ুন আহমেদের সংসপ্তক নাটকে বড় মালু চরিত্রে অভিনয় করে দর্শক প্রিয়তা পান তিনি। তার জীবন ঝুলিতে যোগ হওয়া নাটকগুলোর মধ্যে জনতার রঙ্গশালা, নীল পানিয়া, আরেক ফাল্গুন, ওমা কি তামাশা, তথাপি, সময় অসময় উল্লেখযোগ্য। বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে মুজিবুর রহমান দিলুর জানাজা সম্পন্ন হয়। পরে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে শ্রদ্ধা নিবেদন করেন সাংস্কৃতিক অঙ্গনের সহকর্মীরা। বিকালে বনানী কবরস্থানে জাতীয় মর্যাদায় দাফন করা হয় কীর্তিমান এই অভিনেতার মরদেহ। সুকন্যা আমির, নিউজ 24, ঢাকা। নিচ্ছে আরো একটা বিরতি, ফিরছি খুব শীঘ্রই, সাথেই থাকুন। আর একবার স্বাগত, দেখছেন নিউজ 24 সন্ধ্যা সংবাদ। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলাম ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। 2 কার্যদিবস পতনের পর মঙ্গলবার সূচকের উত্থানের মধ্য দিয়ে শেষ হয়েছে পুঁজিবাজারের লেনদেন কার্যক্রম। তবে সূচক বাড়লেও কমেছে লেনদেনের পরিমাণ। বাজার বিশ্লেষণে দেখা যায় এদিন ডিএসএ এর প্রধান সূচক ডিএসইএক্স 19 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 5820 পয়েন্ট। লেনদেন হয়েছে 1290 কোটি টাকার শেয়ার, যা আগের দিনের চেয়ে 228 কোটি টাকা কম। ডিএসইতে এদিন 357টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যার মধ্যে দর বেড়েছে 181টির, দর কমেছে 106টির এবং অপরিবর্তিত ছিল 70টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের দর। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। আর মাত্র একদিন পর বুধবার 46তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে যাচ্ছেন জো বাইডেন। আর বাইডেনের অভিষেক অনুষ্ঠানকে ঘিরে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে পুরো ওয়াশিংটন ডিসি। নতুন প্রেসিডেন্টের অভিষেকের আগে অভ্যন্তরীণ হুমকির
কোনো ইঙ্গিত পাওয়া যায়নি বলে জানিয়েছেন পেন্টাগন প্রধান। তবে নিরাপত্তা শঙ্কার কারণে যুক্তরাষ্ট্রের ক্যাপিটাল ভবনকে লকডাউনের আওতায় নিয়ে আসা হয়েছে, মোতায়েন করা হয়েছে হাজার হাজার ন্যাশনাল গার্ড সদস্যকে। আর যুক্তরাষ্ট্রের শাসনভারের দায়িত্ব নেওয়ার প্রথম দিনই নতুন অভিবাসন আইনের পরিকল্পনা করেছেন বাইডেন। তবে নয়া প্রেসিডেন্ট ক্যাবিনেট শুরু করতে যাচ্ছেন হাতে গোনা কয়েকজন ডেপুটিকে সঙ্গে নিয়ে। তার আগে বাইডেন মনোনীত মন্ত্রিপরিষদের অনুমোদন নিতে হবে সিনেট থেকে। এদিকে আজ হোয়াইট হাউসে শেষ হচ্ছে ট্রাম্প অধ্যায়ের। প্রেসিডেন্ট হিসেবে শেষ কর্মদিবসে আজ বেশ ব্যস্ত সময় কাটাবেন ডোনাল্ড ট্রাম্প। নিচ্ছি বিরতি, সঙ্গেই থাকুন। বিরতির পর আবার স্বাগত নিউজ 24 সংবাদে। এবার খেলার খবর। প্রায় 10 মাসেরও বেশি সময় পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে বাংলাদেশ। তামিম ইকবালের অধিনায়কত্বের অভিষিক্ত ম্যাচে কাল প্রথম ওয়ানডেতে টাইগারদের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। পূর্ব পরিসংখ্যান আর খর্বশক্তির ক্যারিবীয় দলের বিপক্ষে নিজেদের মাঠে এগিয়ে থাকবে ডোমিঙ্গো শিষ্যরা। ম্যাচ শুরু বেলা 11:30টায়। গালিব ইবনে রিয়াজের রিপোর্ট। এর আগেও নেতৃত্বের ব্যান্ড হাতে জড়িয়েছেন, তবে সেই স্মৃতি খুব একটা সুখকর নয়। এবার পাকাপাকি ভাবেই অধিনায়কের দায়িত্বটা তার কাঁধে। পথ দেখাবেন ওয়ানডে সিরিজে টাইগারদের। মাশরাফি অধ্যায় শেষ করে তামিম যুগের শুরু। মহামারী করোনার বাধা পেরিয়ে 10 মাসেরও বেশি সময় পর আন্তর্জাতিক ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠের লড়াই বাংলাদেশ। 1 বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে ব্যাটে বলের লড়াইয়ে প্রস্তুত বাংলাদেশের প্রাণ সাকিব আল হাসান। সিরিজ শুরুর আগে শেষ প্রস্তুতি ম্যাচে সাকিব রানে ফেরায় স্বস্তি টাইগার শিবিরে। খর্বশক্তির ক্যারিবীয় দলকে নিয়ে বিস্তর আলোচনায় এগিয়ে টাইগাররা। পূর্ব পরিসংখ্যানেও ক্যারিবীয়দের বিপক্ষে শেষ 10 ম্যাচে মাত্র 2টি হার বাংলাদেশের। এত হিসেব নিকেশ আর ম্যাচের প্রস্তুতি কেমন তা ছাপিয়ে অনলাইন প্রেস কনফারেন্সে মূল আলোচনার বিষয় হয়ে ওঠে তামিম ইকবালের অধিনায়কত্বের অভিষেক। What I want to create is a Bangladeshi brand of cricket that we play. আমরা ওটার মধ্যে ফোকাস করতে চাই rather than try to follow someone else. আমাদের যে স্ট্রেংথ, আমাদের যেগুলা দিয়ে আমরা ভালো খেলতে পারি। ব্যাটিং লাইনআপ নিয়ে নাড়াচাড়া ইতিমধ্যেই সবার জানা, তবে টাইগার ব্যাটসম্যানদের ফোকাসটা থাকবে ক্যারিবীয়দের পেস আক্রমণে। They are good bowlers, but rather than concentrating on them, we are more focused on ourselves. আমাদের প্রসেসটা ঠিক থাকতে হবে, আমরা কিভাবে স্টার্ট করতে চাই। যখন ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলবেন, এনি টিম ইজ আ গুড টিম। মাঠে আন্তর্জাতিক ক্রিকেট ফিরলেও ফিরছে না দর্শক। টেলিভিশনের পর্দায় ম্যাচ উপভোগ করতে হবে কোটি ক্রিকেট প্রেমীদের। গালিব ইবনে রিয়াজ, নিউজ 24। পেশাদার লীগ ফুটবলে নিজেদের দ্বিতীয় ম্যাচে পুলিশ ফুটবল ক্লাবের বিপক্ষে 2-1 গোলের ব্যবধানে জয় পেয়েছে বসুন্ধরা কিংস। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের হয়ে 2টি গোল করেন রবিনহো। দুর্দান্ত ফুটবল খেলেও শেষ মুহূর্তে গোল মিসের মহড়ায় ম্যাচ হাতছাড়া হয় পুলিশ এফসির। মাহফুজুল ইসলাম জানাচ্ছেন বিস্তারিত। ম্যাচের শুরু থেকে পুলিশের রক্ষণ ভাগে কিংস আক্রমণ ভাগের মুহুর্মুহু হানা। সাফল্য ম্যাচের 16 মিনিটে। সম্মিলিত আক্রমণে প্রতিপক্ষের বক্সে ঢুকে বেসেরার জোরালো শট রুখে দেন পুলিশের গোলরক্ষক নেহাল। তবে ফিরতি বলে জোরালো শটে গোল করেন রবিনহো। 1-0 গোলে এগিয়ে যায় বসুন্ধরা কিংস। প্রথমার্ধে বেশ কিছু সুযোগ তৈরি করে পুলিশ এফসি, কিন্তু সেগুলো আলোর মুখ দেখাতে ব্যর্থ হয় দলটির ফরওয়ার্ডরা। তবে ম্যাচের 42 মিনিটে ফ্রি কিক থেকে দুর্দান্ত এক হেডে দলকে সমতায় ফেরান আইভরি কোস্টের ডিফেন্ডার লানচিন তোরে। গোল শোধে বেশি সময় নেয়নি কিংস। 45 মিনিটে বাঁ প্রান্ত দিয়ে বক্সের খানিক বাইরে থেকে রবিনহোর বাঁকানো শটে 2-1 ব্যবধানে এগিয়ে যায় বসুন্ধরা কিংস। বিরতি থেকে ফিরে আক্রমণের ধার বাড়ায় পুলিশ এফসি, তবে আক্রমণ ভাগের ব্যর্থতায় সমতায় ফিরতে ব্যর্থ পাকির আলীর দল। ম্যাচের 80 মিনিটে পরপর 2টি সুযোগ হাতছাড়া করে তারা। শেষে হারের স্বাদ নিয়ে মাঠ ছাড়ে পুলিশ এফসি। মাহফুজুল ইসলাম, নিউজ 24, ঢাকা। নিউজ 24 সংবাদ এখন এ পর্যন্তই। আরো জানতে ভিজিট করুন www.news24bd.tv। ধন্যবাদ সবাইকে।